ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি তানিয়া হারুন। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন দ্য ফাইন্যান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ এবং আছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক। জনাব এম এ আজিজ এবং রেজওয়ানুল হক, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। শুরুটা করতে চাই রেজওয়ানুল হক আপনাকে দিয়ে। যেমনটা বলছিলেন বা আমরা জানি, জাতীয় নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রচারণার গতি। ভোটাররা যেমন ছুটছে, প্রার্থীরা যেমন ছুটছেন ভোটারদের কাছে, আবার দলগুলোর বিপরীতমুখী যেই বক্তব্য তাতে আসলে মাঠেও উত্তাপ দেখা দিয়েছে। যেমন বিএনপি চেয়ারম্যান আজকে বলেছেন একটি দল মিথ্যা কথায় বিভ্রান্ত করছে মানুষকে। বিএনপিকে যারা দুর্নীতিগ্রস্ত বলছে, 2001 সালে তাদের 2 মন্ত্রী কেন পদত্যাগ করেনি এমন প্রশ্ন রেখেছেন। অন্যদিকে জামায়াতও পাল্টাপাল্টি অভিযোগ করেছে পরিবারতন্ত্রের রাজনীতি তারা বন্ধ করতে চায়। এই যে গণসংযোগে প্রচারণায় নেমে পাল্টাপাল্টি দলগুলোর যে অবস্থান, রাজনীতির উত্তাপ কতটা বাড়াচ্ছে? নির্বাচনী পরিবেশ অনিশ্চিত কিংবা সংঘাতমুখী হয়ে ওঠার কোনো শঙ্কা দেখতে পাচ্ছেন কিনা? ধন্যবাদ। ইলেকশনের আগে প্রতিদ্বন্দ্বী দলগুলো, বিশেষ করে প্রধান 2 প্রতিদ্বন্দ্বী দল, তাদের মধ্যে এ ধরনের কথাবার্তা, বাকযুদ্ধ হবে, এটাই তো স্বাভাবিক। তো এখানে আমি এই কারণে ভোট নিয়ে, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা বা ভোট হবে কি হবে না এই ধরনের আলোচনায় এখানে কোনো সুযোগ নাই। মানে আমি মনে করি যে অপ্রয়োজনীয়, কারণ এ ধরনের পাল্টাপাল্টি আমরা তো দেখে অভ্যস্ত। বরং এইটা আমরা এই আলোচনাটা তুলতে পারি যে এই যে সেই পুরোনো ধাঁচের রাজনীতি চলছে। ভোটের আগে এরকম দলগুলো, দেখেন, এই যাবৎকালে এর আগে আগে পর্যন্ত, মানে যে সমস্ত নির্বাচনে সকল দল অংশ নিয়েছে, বিশেষ করে প্রধান দলগুলো, তো সেখানে আমরা কি দেখতাম? মূলত দেখতাম বিএনপি জামাত এক পক্ষে সাধারণত, আর আওয়ামী লীগ আর এক পক্ষে প্রধানত। তো তখন পাল্টাপাল্টি এরকমই হইতো। এখন আওয়ামী লীগের এবার ইলেকশন করতে পারছে না, তো এখন জামাত আর বিএনপি হয়ে গেছে একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী। এখন জামাত এবং বিএনপির মধ্যে পাল্টাপাল্টি কথাবার্তা হচ্ছে, খুব স্বাভাবিক। কিন্তু কখনো কখনো এই যে প্রশ্নটা জনাব তারেক রহমান তুলেছেন, যে আমাদেরকে যদি আপনারা দুর্নীতিবাজি বলেন, তাহলে 2001 সালের সরকারে তো আপনারাও ছিলেন, 2 জন মন্ত্রী ছিলেন, তো তখন আপনারা কেন আসলেন যদি আমরা দুর্নীতিবাজ হই? আবার একই প্রশ্ন তো করা যায় যে বিএনপি এখন জামাত ইসলামের 71 সালের ভূমিকা নিয়ে অনেক কথা বলছে, তো সেই ভূমিকাটা তো 71 সালে, তারপরেও তো জামাতের সঙ্গে বিএনপির রাজনৈতিক মিত্রতা হয়েছে, একসঙ্গে 2 দল সরকারও গঠন করছে। তো তখন এই বিষয়গুলি কি বিবেচনা করা উচিত ছিল না? তো এনিওয়ে, এটা বাংলাদেশের রাজনীতির, আমাদের দেশের রাজনীতির, কি বলবো, চরম বৈপরীত্য। যেমন ধরেন, আরো আগে যদি ফিরে যাই, যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিল আওয়ামী লীগ, বিএনপি মানতে চায় নাই, বাট আওয়ামী লীগের আন্দোলনের মুখে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছিল। পরবর্তীকালে দেখলাম যে আওয়ামী লীগই এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল, বিএনপি এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে। তো এটা আমাদের রাজনৈতিক ক্যারেক্টার বা রাজনৈতিক গতি প্রকৃতি যে কতখানি রিভার্স হতে পারে, সেটা একটা এক্সাম্পল এটা ছিল। আর এখন দেখা যাচ্ছে যে বিএনপি এবং জামাত তাদের মধ্যে যে সমস্ত কথাবার্তা বলছে, এই কথাগুলো যদি সত্যি হয়ে থাকে, তাহলে তো তাদের 2 দলের মধ্যে এতদিনকার যে পুরনো মিত্রতা, জোট গঠন করে আন্দোলন বা সরকার গঠন, তো হওয়া উচিত ছিল না। তো এনিওয়ে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, যে কথাটা আমরা, আমাদেরকে রাজনীতিবিদরাই বলেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। তবে আমি আবারও বলি যে এই ধরনের ইলেকশনের আগে এই ধরনের কথাবার্তা হবে, পাল্টাপাল্টি অভিযোগ হবে, বাকযুদ্ধ হবে, সত্য মিথ্যা সব মিলিয়েই হবে। এর সঙ্গে ইলেকশন না হওয়ার কোনো সম্পর্ক নেই। ইলেকশন না হতে পারে তখনই যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা বড় ধরনের অবনতি যদি হয়। তো সেরকম পরিস্থিতি তো এখন নেই। পরিস্থিতি তো এখন পর্যন্ত রাজনৈতিক ইলেকশনের আগে বিভিন্ন দলের মধ্যে রাজনৈতিক নির্বাচনী সংঘর্ষ হয়ে থাকে। টুকটাক কিছু আমরা দেখতে পাচ্ছি, যেমন এই যে একটা এনসিপির এক নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির সমাবেশে ডিম ছোড়া হয়েছে, এর আগে ময়লা পানি ছোড়া হয়েছিল। এ ধরনের ঘটনা কিছু ঘটেছে, কিন্তু এটা নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য, নষ্ট করার মতো নয়। এই ধরনের ঘটনা আরো আরো অতীতে আরো অনেক বেশি ঘটেছে। সেই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির উদ্ভব না হওয়া পর্যন্ত আমি
বলবো যে নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত যথেষ্ট ভালো। তবে তারপরেও কিছু কিছু দল অভিযোগ করছে, করবে, সবসময় করে। কোনো পরিবর্তন আসলে হয় নাই, সেই আগের ধারাতেই আমরা রয়ে গেছি। জি, রেজওয়ানুল হক, আপনাকে ধন্যবাদ। একই প্রসঙ্গে এম এ আজিজ আপনার কাছে আসতে চাই। যেমনটা রেজওয়ানুল হক বলছিলেন, নির্বাচন ঘিরে, নির্বাচনের আগে আসলে আসন্ন নির্বাচন ঘিরে সবসময় রাজনৈতিক দলগুলোর মধ্যে এই পাল্টাপাল্টি অভিযোগের যে ঘটনা, সেটি আসলে খুবই সাধারণ বিষয়। সেই ক্ষেত্রে এই বিষয়টিকে নিয়ে যদি বলি, ভোটারদের ক্ষেত্রে যদি ভোটের পরিবেশে চিন্তা করি, ভোটারদের কাছে কেমন প্রভাব ফেলবে? আপনার কি মনে হয় কোনো প্রভাব ফেলতে পারে? এই অভিযোগকে কিভাবে দেখবেন আসন্ন নির্বাচন ঘিরে? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ রেজানুল হক রাজা এবং দর্শক শ্রোতা। দেখেন, এবারে যে নির্বাচন হচ্ছে, বড় একটি দল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচনে নাই। তার সত্ত্বেও এই দলগুলো বিএনপি এবং জামাত সহ দুটি জোট হয়েছে নেতৃত্বে, তাদের ভিতরে এরকম বাকযুদ্ধ হবে, এটা কিন্তু অপ্রত্যাশিত। তারা অভ্যুত্থানের শক্তিরা, আমার মনে হয় যে অনেকটাই এরকম দোষারোপের রাজনীতি না করে একসাথে নির্বাচনটা গ্রহণযোগ্য হয়, এটা হওয়া উচিত ছিল, করা উচিত ছিল। এইভাবে যদি বাকযুদ্ধ, যেমন ধরেন জামাত ইসলামের আমির একটি মিটিং এ বললেন যে নারীদেরকে হেনস্থা করা হচ্ছে এবং আগামী 31 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশ ডেকেওছে, এবং বলা হচ্ছে যদি নারীদেরকে হেনস্থা করা হয় তাহলে এটা কঠোর ভাবে মোকাবেলা করা হবে। এটা তো এক ধরনের ওয়ার্ডিং। আমার মনে হয় যে রাজনৈতিক যুক্তি তর্কের ভিতরে থাকা উচিত। আমার মনে হয় যে রাজনৈতিক মাঠ উত্তপ্ত করা ঠিক হবে না। এখন ধরেন এই যে নারীদেরকে যে হেনস্থা, আমরাও ভিডিওতে দেখেছি, টেলিভিশনেও দেখেছি, অনেক নারীরা গ্রামে 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 গঞ্জে শহরে নারীরা ঘুরছে, এনআইডি নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে। বলেন এটা কি বিকাশ নাম্বার দিয়ে কি হবে? এনআইডি তো আমার পার্সোনাল প্রপার্টি, এনআইডি কেন নেবে? এর প্রতিবাদ হয়েছে। এখন উনি বলেছেন যে হেনস্থা করা হচ্ছে। হ্যাঁ, হেনস্থা করা হচ্ছে, ধরেন যদি ধরেও নেই, তাহলে এর বিকল্প কি থাকতে পারে? যদি তারা ব্যক্তিগতভাবে কারো পার্সোনাল প্রপার্টি এনআইডি নেয়, বিকাশ নাম্বার নেয়, তাহলে তো তাদেরকে পুলিশে ধরিয়ে দেওয়া দরকার। সেটা তো হচ্ছে না, হয়তো প্রতিবাদ করা হচ্ছে। আমি শুনেছি আপনি কেন এনআইডি চান, কেন বিকাশ নাম্বার চান, এগুলি বলা এ হচ্ছে। মাঝে বিরোধী দলগুলোর পাল্টাপাল্টি যে অভিযোগ, সেই বিষয়টি নিয়ে আপনি বলছিলেন, তার সাথে একটু যুক্ত করতে চাই। এবারে ভোটের প্রচারণা যেমন মুখর রাজধানী ঢাকা, প্রার্থীরা অবিরাম ছুটছেন ভোটারদের কাছে, অভিযোগ পাল্টা অভিযোগেও সরগরম ভোটের মাঠ। এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপের ঘটনাও ঘটেছে। আবার শরীয়তপুরে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত 12 জন। আর এদিকে নারায়ণগঞ্জেও জামায়াতের নির্বাচনী প্রচারে হামলার অভিযোগ উঠেছে, 3 জন আহত হয়েছেন। এই যে ধারাবাহিক সহিংসতার ঘটনা ঘটে যাচ্ছে আসন্ন নির্বাচন ঘুরে, তা কি প্রমাণ করছে যে নির্বাচন যত ঘনিয়ে আসছে সহিংসতার ঝুঁকি ততই বাড়ছে কিনা? কি বলবেন? না, ঝুঁকি হয়তো আরো বাড়তে পারে। তবে এখন দেশ যে জায়গায় আছে, নির্বাচন ছাড়া তো কোনো উপায় নাই। এই জন্য বলছি যে নাসিরউদ্দিন পাটোয়ারিতে ডিম ছোড়া হয়েছে, এটাও অনাকাঙ্ক্ষিত। তারা তো দায় মুক্তি দিয়েছে সরকার, সুতরাং তারা যে ডিম মেরেছে, এই বলা হয়েছে এটা তারেক রহমানের নির্দেশে হয়েছে, নায়েব সাহেবকে বলতে শুনলাম। তারা দায় মুক্তি পেয়েছে, তো এখন মামলা কোর্টে যাক। আমার কথা হচ্ছে যেখানে আইনি সুযোগ আছে সেখানে আইনে যাক না। তবে সবচাইতে আমার বক্তব্য হচ্ছে যে নির্বাচনটা হতে দেওয়া উচিত, এবং এই ডিস্টারবেন্স গুলো তৈরি করে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ করা উচিত হবে না। এমনিতে আগে ছিল থিওরি যে সব দল অংশগ্রহণ করলে নির্বাচন অংশগ্রহণমূলক। এবারে ইউরোপিয়ান ইউনিয়নের পর্যবেক্ষক দল এসেছে, তারা বলেছে ভোটাররা উপস্থিত হলেই ভোট অংশগ্রহণমূলক মনে করা হবে। তাহলে যদি এরকম ঘটনা ঘটতে থাকে, সহিংসতা ঘটতে থাকে, তাহলে তো ভোটাররা তো অনেকেই ভোট কেন্দ্রে আসবে না। কারণ সহিংসতা তো, আমি এই জন্য বলছি, এটা তো অভ্যুত্থানের শক্তি, তাদের ভিতরে অবশ্যই সহনশীলতা প্রকাশ করতে হবে। এইভাবে যদি হানাহানি চলে, এরকম মারামারি চলে, তাহলে ভোটারদের অনুপস্থিতি ঘটবে, তখন তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এটা তো তাদের স্মরণ করতে হবে। এছাড়াও আপনি দেখেন, নির্বাচনে এখনো মানুষের ভিতরে সন্দেহ সংশয় কিন্তু কাটেনি।
নির্বাচন হবে আমরা বিশ্বাস করছি, কিন্তু এখনো রিক্সায় উঠে দেখেন রিক্সাওয়ালা প্রশ্ন করে নির্বাচন তো হবে তো, এখন এই প্রশ্নটা কিন্তু চায় নাই। কারণ এখন ধরেন গণভোট এবং সংস্কার, সংসদ নির্বাচন একই সাথে দিছে এবং সরকারের টোটাল মেশিনারি গণভোটে হা বা হা ভোট দেওয়ার জন্য নেমেছে। এখন ডিসি, এসপি, ইউএনও এরা তো নির্বাচন পরিচালনা করবে, রিটার্নিং অফিসার থাকবে ডিসি, সে কি করবে? তাহলে কি গণভোটে হা দিবে? আবার ধরেন এই সংসদ যেটা হবে, কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি হবে, এটা এটা যদি সাংবিধানিক সংস্কার পরিষদ, এটা 180 দিন পরে এটা স্বয়ংক্রিয়ভাবে সংস্কার হয়ে যাবে। বলেন তো পৃথিবীতে কোথায় আছে? আর যে সংস্কার প্রস্তাব যেটা দেওয়া হয়েছে 4 দফা, এটা তো রাষ্ট্রপতির আদেশে সংবিধান সম্মত। এই সংবিধান অনুযায়ী এই সরকার আপনার ওথ নিয়েছে, সুতরাং এই আদেশটাও অবৈধ। সুতরাং একটা অবৈধ গণভোট সরকারের নাই, এই সংবিধানে নাই। তো এটা তো আসলে আমি তো মনে করি অনেকেরই প্রশ্ন, জি। এই সংস্কার, এই গণভোট আইনজীবীরাও বলছে, প্রখ্যাত আইনজীবীরাও বলছে এটা তো অবৈধ। অবৈধ জিনিসটা যখন আপনার এই সংস্কার আপনার যে সংসদ আসবে, সেটা হলো সাংবিধানিক সংস্কার পরিষদ একটা গঠন হতে পারে, সেটা হয়তো 180 দিন পর্যন্ত ব্যয় হতে পারে। অর্থাৎ এই সরকার তো সেই কারণে 180 দিন অপেক্ষা করতে পারে, তার আগে হয়তো ওত নেওয়া হলো না নির্বাচিত সংসদে। সুতরাং এটা অনেকগুলো লজিক আছে, জি। যে লজিক আছে। কারণ আর ডক্টর মোহাম্মদ ইউনূস যাই বলেন, আগে তবে কিন্তু যদি ছাড়া কথা বলে নাই, এই জন্য তিনি এবারে নির্বাচন দিতে আগ্রহী, এটা ঠিক, তিনি আন্তরিক ঠিক, কিন্তু মানুষ কিন্তু জি, সন্দেহের এই ঊর্ধ্বে এই উঠতে প্রসঙ্গ পারছে না। নিয়ে যদি রেজওয়ানুল হক আপনার কাছে আসতে চাই, যেমনটা সহিংসতা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এই যে ধারাবাহিক সহিংসতা, এটার দায় আসলে কার? রাজনৈতিক দলগুলো নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা আবারও সামনে আসছে? সেই ক্ষেত্রে এম এ আজিজও বলছিলেন ভোটারদের মাঝেও প্রভাব ফেলতে পারে। তবে কি তাহলে সহিংসতার ছায় ভোটের যে আস্থা সেটা নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা দেখছেন কিনা? না, আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তারা যদিও নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণা, নির্বাচনের তফসিল ঘোষণা করার পরে সবকিছু সবাই পুরো সরকার ব্যবস্থা নির্বাচন কমিশনের অধীনে আসার কথা, এগুলি বইপত্রে এরকম লেখা থাকে, কিন্তু আলটিমেটলি আসে না। সরকারের কথার বাইরে সরকারি লোকজনও যায় না, আইন শৃঙ্খলা বাহিনীও যেতে চায় না। কারণ এটাই চলে আসছে আমাদের দেশে। তো সরকারের তো দায়িত্ব আছে, সরকারের দায়িত্ব নির্বাচন করবে নির্বাচন কমিশন, কিন্তু তাকে সব ধরনের সহায়তা দিবে সরকার। সে কথা বারবার সরকারের পক্ষ থেকে এই কমিটমেন্ট করা হচ্ছে যে হ্যাঁ আমরা সব ধরনের কি বলে সাপোর্ট দিব। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরের দুর্বলতার কথা তো আমরা বহুদিন ধরে শুনছি, আলোচনা হচ্ছে। পুলিশ এখন অনেকটা মানে দায়িত্ব পালন করতে বা কোনো ধরনের একটা ঘটনা ঘটলে সেখানে পুলিশ যে অ্যাকশনটা নেওয়ার কথা সেটি তারা অনেক সময় নেয় না। কাউকে ধরতে গিয়ে, কাকে মারতে গিয়ে কি উল্টা আবার কি রিয়াকশন হয়। তো এই যে কয়েকদিন আগে দেখলেন না, মানে একজন পুলিশ কর্মকর্তাকে আটকে তাকে কান ধরে দাঁড় করে রাখা হচ্ছে। সে যদি অপরাধ করেও থাকে, তাকে এইভাবে যদি আপনি শো করেন, তাহলে তো এই মেসেজটা তো সারা পুলিশ বাহিনীর মধ্যে যায়। তো তাদের মনোবল একবার নষ্ট হয়েছে, এরকম ঘটনা ঘটতে থাকলে আরো হবে। সো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেনাবাহিনী আছে, তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ারও আছে, কিন্তু সেনাবাহিনীর কাছেও কেন জানি সেনাবাহিনীকে কখনো কখনো অ্যাক্টিভ হতে দেখা যায়, কখনো কখনো ইনঅ্যাক্টিভ থাকেন। আমাদের মিডিয়ার দুটো বড় মিডিয়াতে আগুনের সময় আমরা সেরকম কিছুটা দেখেছি। তো রাজনৈতিক সহিংসতা আসলে নির্বাচনে হয়ে থাকে, হয়, কিন্তু সেটা একটা নিয়ন্ত্রণের লিমিট মধ্যে থাকতে হবে। যদি সেটা বাড়ে, তো যদি খুনোখুনি শুরু হয় বা মেজর কোনো ঘটনা ঘটে, তখন তো ইলেকশনটা একটু চ্যালেঞ্জের মুখে পড়েই। আমি আশা করবো যে এখন পর্যন্ত আমি আগে বলেছি, এখন পর্যন্ত পরিস্থিতি আমি মনে করি না যে খুব খারাপ কিছু। তবে সামনের দিনগুলো কি হবে, কিভাবে সরকার, ইলেকশন কমিশনের শক্ত অবস্থান, সরকার কিছু না করতে চাইলেও অনেক সময় ইলেকশন কমিশন শক্ত ভূমিকা নিলে সরকার সেটা করতে বাধ্য থাকে। তো সেই সরকার সবাইকেই আসলে ইলেকশনটা, আজিজ ভাই কারেক্টলি বলেছেন, একটা ইলেকশন হওয়া খুবই জরুরি। একটা নির্বাচিত সরকার না হলে দেশের বিদেশি বিনিয়োগ আসছে না, মানুষের মধ্যে আস্থা ফিরে আসছে না। তো
তো সেই জন্য যে কোনো ভাবেই হোক ইলেকশনটা হওয়া দরকার, এবং সেই কারণেই সরকার এবং সরকার ও নির্বাচন কমিশনারও দায়িত্ব আছে। রেজওয়ানুল হক, আপনাকে ধন্যবাদ। একটু ছোট্ট করে যদি আপনার কাছে জানতে চাই যে এই যে পরিস্থিতির কথা বলছেন, এম এ আজিজও বলছিলেন সহিংসতা বাড়ার ঝুঁকি আছে, এই পরিস্থিতি চলমান থাকলে আসলে আসন্ন নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে, কি বলবেন? ছোট্ট করে জানতে চাই আপনার কাছে। নির্বাচন শান্তিপূর্ণ হবে কি হবে না সেটা আগামী কয়েকটা দিন গেলে বোঝা যাবে। সহিংসতা, আমি আগেও বলেছি, সহিংসতার তীব্রতা এখনো সেরকম তীব্র সহিংসতা না, বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটছে, তবে লক্ষণটা ভালো না। যেভাবে যে মাত্রায় কথাবার্তা পাল্টাপাল্টি হচ্ছে বা একজন আরেকজনকে স্পষ্ট ভাষায়, এই যেমন আপনার ডিম মারার ঘটনাটা নাসিরউদ্দিন পাটোর উপরে, সেখানে এনসিপি থেকে সরাসরি তারেক রহমানকে অ্যাকিউজ করে তাকে দায়ী করা হলো। তো আসলে তারেক রহমান আদৌ এই ঘটনার সঙ্গে জড়িত কিনা এটা নিয়ে তো একটা বড় প্রশ্ন আছে। তো এটার জন্য তো তার ইনভলভমেন্টের দরকার নাই, কিন্তু বলা হচ্ছে এরকম। তো এরকম যদি আমরা এরকম ধরনের গুরুতর অভিযোগ করতে থাকি এবং যদি সংঘর্ষে জড়াই, হুমকি এনসিপির পক্ষ থেকে দেওয়া হচ্ছে। ইভেন জামাতের মতো একটা ধর্মভিত্তিক দল, যাদেরকে আমরা একটু সোবার, একটু শান্তিপ্রিয়, বা তারা নিজেরাও বলেন যে তারা শান্তিপ্রিয়, কিন্তু আহ স্বয়ং স্বয়ং আমির সাহেব বলেছেন গতকাল যে আমাদের উপরে যে আঘাত আসে তাহলে পাল্টা আঘাত আনা আমাদের উপরে ওয়াজিব হয়ে যায়। জি, এখন এই ফরজ, প্রসঙ্গ ওয়াজিব, নিশ্চয়ই সুন্নাত। ঘিরে দর্শকদের কাছেও সেই বার্তা একদম পরিষ্কার। এম এ আজিজ এবং রেজওয়ানুল হক দুজনকেই ধন্যবাদ আজকে সংবাদ সম্প্রসারণে যুক্ত থাকার জন্য। এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গে থাকুন।